হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেনি। আইনের শাসন নিশ্চিতেই অভ্যুত্থানে হতাহতদের প্রতিটি ঘটনার বিচার জরুরি বলেও মনে করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, শহীদদের কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তবে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ঠিক ২ বছর আগে ২৪-এর ৫ আগস্ট এমন মেঘলা দিনে গণভবন অভিমুখে ছিল লাখো জনতার ঢল। নিজের অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো সাহসী মুখগুলো সেদিন রক্তের বিনিময়ে পেয়েছিল মুক্তির স্বাদ। কত কত প্রাণ ত্যাগ আর হারানোর বীরত্ব গাথায় মেশানো ছাত্র জনতার অভ্যুত্থান, সেটির স্মৃতি ধরে রাখতেই গণভবন রূপান্তর হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে ঘুরে দেখেন শহীদদের সব স্মৃতিচিহ্ন, বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক, সব যেন আন্দোলিত করে প্রত্যেককে। ঠিক বছর ২ আগেও এটি ছিল গণভবন, বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন। যে সরকার প্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু ২০১৪, ১৮ এবং ২৪-এর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এই বাংলাদেশকেই নিয়ে যায় এক অনিবার্য গণ অভ্যুত্থানের পথে। একটি সাধারণ কোটা আন্দোলন থেকে ৩৬ দিনের যে রক্তে রঞ্জিত ঘটনা প্রবাহ, তাই বাংলাদেশে নতুন সম্ভাবনার উদয় ঘটায় এবং গণভবন হয়ে ওঠে জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ আনাসের মাকে সান্ত্বনা দিতে পারে এমন সাধ্যকার? উদ্বোধনী পর্বের বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বললেন, তাৎক্ষণিক ইতিহাস থেকে ভবিষ্যৎ রচনা করেছে এই স্মৃতি জাদুঘর। একবার হলো আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি আরো হবে নাকি এখানেই সমাপ্তি করবো আমরা। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো বর্বর আচরণ ইতিহাসে বিরল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র ২০২৪ সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের প্রতিটি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের। যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। এই জাদুঘর কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না বলেও জানান তারেক রহমান। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার বিষয়ে সরকার আন্তরিক। শহীদদের নামে নিজ নিজ এলাকায় কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণের ঘোষণাও দেন তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। সাইফুদ্দিন রবিন,
যমুনা নিউজ, ঢাকা। হট্টগোল আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে হল জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান। প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সভা ত্যাগ করেন এনসিপি নেতারা, যা নিয়ে বিব্রত ক্ষুব্ধ অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সভায় তিনি বলেন, জাতির মধ্যে বিভাজন কাম্য নয়। অনুশোচনাবিহীন গণহত্যাকারী দলের প্রধান দেশে ফিরলে মানুষ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন অস্থায়ী রাষ্ট্রপতি। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। জুলাই অভ্যুত্থানের উপর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই প্রামাণ্যচিত্র শেষ হওয়ার পরপরই শুরু হয় হট্টগোল। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অভিযোগ, প্রামাণ্যচিত্রে যথাযথ স্থান পায়নি এনসিপি নেতারা, জানিয়ে প্রতিবাদে সরব হন দলটির নেতাকর্মীরা। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পাল্টা জবাব আরও উত্তাপ ছড়ায় সভাস্থলে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, 3 বাহিনীর প্রধান ও কূটনীতিক সহ বিশিষ্টজনরা। হট্টগোলের মধ্যে সভাস্থল থেকে বেরিয়ে যান কূটনীতিকরা। সেটাকে আমরা সংশোধন করে আমাদের সকলের জন্য করবে। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। মন্ত্রীর দুঃখ প্রকাশে পরে পরিস্থিতি শান্ত হলেও এনসিপি নেতা আক্তার হোসেন বক্তব্য দিয়ে নেতাদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। শহীদ মিনারে যে এক দফার ঘোষণা দেয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। যে দৃশ্য এখানে দেখলাম, সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। 24শে জুলাই গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, দেশে ফিরলে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে। আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের পরিণতি কি হবে আদালতেই তা চূড়ান্ত হবে। ব্যক্তির যেভাবে বিচার করা যায়, এই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য সংগঠনেরও সেরকম বিচার করা যায়। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কোনো সুযোগ সুবিধা নয়, বরং বিবেকের তাড়নায় জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। বিবেকের মধ্যে জেগে ওঠা দ্রোহ, সেই দ্রোহই আমাদের সন্তানদেরকে এই বিপ্লবের জন্য রাজপথে নামিয়েছিল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। এই ফ্যাসিবাদ কোনোভাবেই সহ্য করা হবে না। 11 দলের নেতারা বলেন, এই বাংলাদেশ আর মাথা নত করবে না।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমবেত হয় নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক দল এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সব দলের শীর্ষ নেতারা এতে যোগ দেন। বক্তব্যে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ১১ দলের নেতারা। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে তখন আয়েশা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? আরও একটা আন্দোলন আসন্ন উল্লেখ করে লড়াইয়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন জামাত আমির। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। 2 বছর পেরিয়ে গেলেও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হয়নি বলে দাবি করছেন 11 দলীয় ঐক্যের নেতারা। তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সংস্কৃতি মন্ত্রণালয়ের কনসার্ট ফর ডেমোক্রেসি। সেখানে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। যাব তার কাছে। তানভীর, কনসার্টে এখন কারা অংশ নিচ্ছেন এবং এই মুহূর্তে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। কনসার্ট এই মুহূর্তে চলছে এবং এই মুহূর্তে চলার আসলে এখন দেখতেই পাচ্ছেন যে এখানে গান পরিবেশন করছে। এখন যারা গান পরিবেশন করছে, এখন গান গাচ্ছে এসএস নামের একটি ব্যান্ড, এবং তারা আমরা দেখেছি যে তারা এর আগে আরেকটি গান পরিবেশন করেছে। এর আগে আমরা দেখেছি লালন ব্যান্ড হচ্ছে, তারা প্রায় 3-4টি গান তারা এখানে গেয়েছে এই কনসার্টে। এবং এর আগেও আমরা দেখেছি যে তারও আগ থেকে, অর্থাৎ 3টা থেকে আসলে শুরু হয়েছে, তার আগ থেকেই দর্শকদের সমাগম, শ্রোতাদের সমাগম, তারা এসেছেন। একটি বর্ষণমুখর বিকেল যখন শুরু হয়, প্রচন্ড বৃষ্টি ছিল, তখন কিন্তু এতটা জনসমাগম ছিল না, কিন্তু ধীরে ধীরে বৃষ্টি যখন থেমে গেল তখন আমরা দেখেছি যে দর্শক শ্রোতাদের ভিড়। শুধু দর্শক শ্রোতাদের ভিড় তাই নয়, এরপর যারা অতিথি রয়েছে অতিথিরাও ছিল। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সংস্কৃতি মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, এবং এছাড়া আরো অনেকেই ছিলেন, তাদেরকেও আমরা দেখেছি এখানে। তারা তবে কেউ বড় দীর্ঘ কোনো বক্তব্য দেননি। তারা বলেছেন আজকে যেহেতু কনসার্ট, এবং এই কনসার্টের কারণেই আসলে কেউই দীর্ঘ কোনো বক্তব্য দেননি। তার প্রত্যেকেই বলেছেন যে সবাই আসলে গানটাকে উপভোগ করতে চান, এবং যার কারণে এই উপভোগ করতে চাওয়ার কারণেই তারা বলেছেন যে এই মূল্যবান সময়কে নষ্ট করবে না, যে সবাই আসলে সঙ্গীতের ধারায় সবাইকে আসলে মাতিয়ে রাখবে, সেরকম একটি ইচ্ছা ছিল সবার। এছাড়া তানভীর, আপনার মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম এবার একটু জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ যে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে, ওপেন এয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান, সেখানকার খবরাখবরও আমরা একটু জেনে নিতে চাই। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি,
কনসার্টের এই পর্যায়ে কারা অংশ নিয়েছেন, কি অবস্থা এই মুহূর্তে, দর্শকদের উপস্থিতি কেমন, জানতে চাই সার্বিক পরিস্থিতি। আমি যেটা বলবো ওটা রিপিট করতে হবে। ওকে, তিথি, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আমরা একটু জানতে চাই কনসার্টের এই পর্যায়ে কারা অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে দর্শকদের উপস্থিতি কেমন। সামনে বলি যে দর্শকদের উপস্থিতি এখন যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কানায় যদি আমি একটু দেখাতে চাই যে এই কনসার্টটা চলছে, এই কনসার্টে আসলে একে একে কিন্তু সকাল থেকে দুপুর থেকে কিন্তু পারফর্ম করা শুরু করেছে যে সঙ্গীত শিল্পীরা। এর মধ্যে কিন্তু পারসা মাহজাবিন, সেজান পুরে ঘর, এরা কিন্তু ইতিমধ্যে তাদের যে সঙ্গীত পরিচালনা সেটি শেষ করেছেন। এখন কিন্তু চলছে আরেকটি ব্যান্ডের কনসার্ট। আর যদি আমি একটু বলি যে এখানকার দর্শকরা আসলে কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। মানিক মিয়া আসলে পুরোটা ঘিরেই আসলে দর্শকদের উপস্থিতি রয়েছে। আসলে আমরা কিছুক্ষণ আগে দর্শকদের সাথে কথা বলছিলাম যে আজকে এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে বিজয়ের দিনে যে কনসার্টের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আসলে তারা ভবিষ্যতে কিংবা এর আগে এটা নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে ভবিষ্যতেও যেন এরকম কনসার্ট করা হয়। এছাড়াও কিন্তু তারা আরও একটি যে মেসেজ সেটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য দিয়েছেন যে যতই বিভক্তি থাকুক নিজেদের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রশ্নে যেন কোনো ধরনের বিভক্তি না থাকে। ঠিক একইভাবেই কিন্তু কনসার্টের যে গানগুলো চলছে সেই গানগুলোতেও কিন্তু এই একই ধরনের কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রতিবাদী গান থেকে শুরু করে সব ধরনের আসলে গান এখানে রয়েছে। এখানে কিন্তু জুলাইকে কেন্দ্র করে বেশ কয়েকটি গানেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও যদি আমি বলি যে এই যে জুলাই বিপ্লবের দর্শক, আমরা তিথির মাধ্যমে দেখছিলাম কনসার্টটি, যদিও তার কথা আমরা শুনতে পাইনি, তবে কনসার্টের আয়োজন আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম। তিথি, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটির কারণে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাজধানীর কয়েকটি ক্যাম্পাসে আজও উত্তেজনা দেখা গেছে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে। আগের দিনে সংঘাতের রেশের মাঝে কোথাও মারধরের অভিযোগ ওঠে, কোথাও হলে প্রবেশকে কেন্দ্র করে নতুন করে ছড়ায় উত্তেজনা। রাজধানীতে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুপুরে শুরু হওয়া সংঘর্ষ পরে ছড়িয়ে পড়ে বাকি দুই শিক্ষা প্রতিষ্ঠানে। এতে দুপক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। রাতেই সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ও যুবদলের ক্যাডারদের মাধ্যমে সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে। এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তিতুমির কলেজে উত্তেজনা ছড়ায়। এনসিপির যুবশক্তির নেতাকর্মীদের অভিযোগ, তাদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের নেতাকর্মীরা অভিযোগ করেন, সকালে হলে প্রবেশ করতে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ তাদের আটকে দেয়, তাই তারা হলে প্রবেশ করতে পারেননি। গতকাল সারা রাত আমরা রাস্তায় এক কাপড়ে আছি। এখন আমাদের প্রশাসনও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ পরিস্থিতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া কয়েক জেলায় প্রশাসনের আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে।
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ঘিরে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয় ছাত্রদল ও শিবিরের মধ্যে। দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠান স্থলে ছাত্রদল ও শিবির দুপক্ষই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ। এতে আহত হন 5 জন। পরে পুলিশ গিয়ে দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় 12টা সাড়ে 12টার সময়। তারপরে পুলিশ এখানে খবর পায়। খবর পাওয়ার পরে এলাকায় এখানে তুলারাম কলেজের এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় মারামারিতে জড়ায় ছাত্রদল ও শিবির নেতাকর্মীরা। ছাত্রদলের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে র্যালি বের করে শিবির। বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে হামলা চালায় শিবির নেতাকর্মীরা। অন্যদিকে শিবিরের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রদল। তারা যে আমাদের শৃঙ্খল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে যে দেশীয় অস্ত্র নিয়ে বহিরাগতদের নিয়ে মহড়া দিচ্ছিল, তাদের ক্যাম্পাস থেকে আমরা বিতাড়িত করেছি। ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের পূর্বনির্ধারিত আমরা দেশীয় অস্ত্র দেখেছি এবং তাদের ইন্টারনাল বিভিন্ন গ্রুপে আলোচনা হয়েছে, সেই অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ ভালো এবং এটা আমি আশা করি উভয়ের কাছ থেকে আশা করি যেন তারা এটা তাদের দায়িত্বশীল জায়গা থেকে যাতে বজায় রাখে। শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হন 4 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। লক্ষ্মীপুরে প্রশাসন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় হট্টগোল হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবির নেতা বক্তব্যে পানি সম্পদ মন্ত্রীর সমালোচনা করলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রামেও প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল শিবির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়। পরে বিএনপি ও জামায়াত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। ফিফা সভাপতির বিরুদ্ধে এবার ব্ল্যাকমেইলের অভিযোগ আনলেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি প্রিন্স বিন আলী। তার অভিযোগ, সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য জর্ডানের সমর্থন পেতে বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে ফিফার প্রতিশ্রুতি অর্থ না পাওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের 11 আয়োজক শহর। পরিস্থিতি সামাল দিতে মরক্কোয় ফিফার জরুরি সভা ডেকেছেন জিয়ান্নি ইনফ্যান্তিনিও। দিন যত যাচ্ছে বন্ধুহীন হয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনিও। ভরসার জায়গাগুলো হাতছাড়া হচ্ছে একের পর এক। নিজ ঘর ইউরোপ থেকে শুরু হওয়া বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে সব মহাদেশে। যে তালিকার সবশেষ নাম এশিয়ার দেশ জর্ডান। দেশটির সভাপতি প্রিন্স বিন আলী করেছেন বিস্ফোরক দাবি। সভাপতি পদে ইনফ্যান্তিনিওর পুনর্নির্বাচনে সমর্থন দিলে জর্ডান ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নাকি দিয়েছে ফিফা, যাকে সরাসরি ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করেছেন প্রিন্স আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন আসরে জর্ডানের প্রাপ্য অর্থ নাকি বুঝিয়ে দেয়নি ফিফা। ভরসার দেশ যুক্তরাষ্ট্রেও বেজেছে বিদ্রোহের আগুন। বিশ্বকাপের 11 আয়োজক শহরের অভিযোগ, আসর আয়োজনে ফিফার প্রতিশ্রুত অর্থ বুঝে না পাওয়ার। বিতর্কিত বাণিজ্যিক সত্ত্বে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর মুখ খুলেছেন ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার। ইনফ্যান্তিনিওকে আরও একা করে দিয়ে তার দাবি, ফিফার এই প্রস্তাবের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না তিনি এবং এই প্রকল্প বাতিল করাটাই জরুরি ছিল। তবে থেমে নেই জিয়ান্নি ইনফ্যান্তিনিও। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, সভাপতি পদ টিকিয়ে রাখতে 211 সদস্য দেশের অনেকের কাছেই সমর্থন জানানোর অনুরোধ করেছেন ইনফ্যান্তিনিও ঘনিষ্ঠরা। যে ডাকে সাড়া দিয়েছে কাতার, মরক্কো, কুয়েত ও শ্রীলঙ্কার মতো স্বল্প কিছু দেশ। নীরব ভূমিকায় ইনফ্যান্তিনিওর দীর্ঘদিনের মিত্র দেশ সৌদি আরব।
আগামী বছরের মার্চে মরক্কোতে অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস, যেখানে সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হলে 2031 পর্যন্ত ফিফার সভাপতি পদে থাকতে পারবেন ইনফান্তিনিও। যদিও দিন যত যাচ্ছে কঠিন হচ্ছে তার পুনর্নির্বাচনের স্বপ্ন। ইউরোপের 55 দেশের সঙ্গে কনকাকাফের 41, সবশেষ এএফসির অনেক দেশ হতাশা বাড়িয়েছে 56 বছর বয়সী ইনফান্তিনিওর। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেন তিনি। দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে। এ সময় জুলাই শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদ ও যোদ্ধাদের ভুলে যায়নি সরকার। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, তাহলে আমরা জনগণকে সাথে নিয়েই আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, গেল 2 বছরেও 18 কোটি মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। গণভোটের রায় নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক স্থির চিত্র প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, যুব সমাজ ও জাতি যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন হয়নি। এখন সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ, সন্ত্রাস আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। শিক্ষাঙ্গনকে তারা কলুষিত করছে। ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। জামায়াত ইসলামী কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না উল্লেখ করে আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চলবে। 2 বছর চলে গেল, আজকে পুরা 2 বছরই হলো। 18 কোটি মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হলো না। বর্তমান সরকারি দল তারাও বলেছিলেন, গণভোটের রায় যদি সংস্কারের পক্ষে জনগণ হা বলে, তাহলে আমরা তা বাস্তবায়নে বাধ্য থাকব। তারা তাদের ওয়াদা থেকে সরে গেলেন এবং তারা জাতির সাথে দেওয়া কথা তারা রাখলেন না। কার্যত তারা জাতির সাথে প্রতারণা করলেন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বের সাথে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলায় পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যে বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল তা ফিরে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না। জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস সময় ছিল উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান বলেন, সেই রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি ধারণ করে নতুন বাংলাদেশকে গড়ে তোলা হবে। জুলাইয়ের শহীদ বৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন, সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। আমাদের কাজ দিয়ে, আমাদের ডেডিকেশন দিয়ে, আমাদের মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে যেন এই দেশটাকে আগলে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখে এসব কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি। সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। এ সময় রিজভী বলেন, ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকতে ছাত্র জনতা থেকে শুরু করে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করে। সেই ঘৃণা থেকেই বিশাল জাগরণ ঘটে জুলাই
অভ্যুত্থানের। শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে, সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে সে বক্তব্য রাখতে পারে? এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। ফ্যাসিস্ট পতন ও ছাত্র জনতার বিজয়ের 2 বছর পূর্তি উপলক্ষে র্যালি করেছে সাংবাদিক সংগঠন বিএফইউজে ও ডিইউজে। সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয় র্যালি। এ সময় জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিকরা। একই সাথে জুলাই সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বলেন, জুলাইয়ের অর্জন নষ্ট করতে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে, তাদের প্রতিহত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানায় সংগঠন দুটি। সাংবাদিক নেতারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার উপর জোর দেন। কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা পাচ্ছেন। আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আমরা লড়াই করে হাসিনাকে দাঁড়িয়েছি। কেউ যদি এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ করে বসে থাকবে না। বৃহস্পতিবারের মধ্যেই পুরোদমে জাহাজ চলাচল শুরু হতে পারে হরমুজ প্রণালীতে। ইরানের সাথে আলোচনার প্রসঙ্গে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আলোচনা খুব ভালো পর্যায়ে রয়েছে বলেও দাবি তার। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাড়াবাড়ির পরিণতি হবে ভয়াবহ। ইরানের হরমুজগান প্রদেশের দৃশ্য এটি। মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে সেতু, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষয়ক্ষতির এই দৃশ্য প্রকাশ করে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার মধ্যেই হামলার এসব ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো। বিবাদমান দুই পক্ষকে আলোচনায় বসাতে যখন দৌড়ঝাঁপ চলছে মধ্যস্থতাকারীদের, তখন ইরানের সাথে চুক্তির বিষয়ে আবারও আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। আমাদের আলোচনা ভালো হচ্ছে। আশা করছি 48 ঘন্টার মধ্যেই হরমুজ চালু হবে। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য সংকট সহ নানা ইস্যুতে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে আলোচনায় আশাবাদ জানালেও বাড়াবাড়ি করলে কঠোর পরিণতির বিষয়েও সতর্ক করেন ট্রাম্প। ইরান বারবার আলোচনায় বসতে চেয়েছে। আমরা তাদের উপর অত্যন্ত কঠোর আঘাত এনেছি, তবে আরও কঠোর পদক্ষেপের সুযোগ এখনও আছে। যদিও আমি আশা করি সেই পর্যায়ে যেতে হবে না। বর্তমানে আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা চলছে, কিন্তু তারা প্রকাশ্যে তা স্বীকার করতে চায় না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় একটি অন্তর্বর্তী বা অস্থায়ী চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করা, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরুর বিষয় রয়েছে। আঞ্চলিক মধ্যস্থতা ওমানের পাশাপাশি কাতার, সৌদি আরব এবং পাকিস্তানও সক্রিয় ভূমিকা রাখছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন অবরোধের জেরে হরমুজে চলাচলকারী অন্তত 45টি বাণিজ্যিক জাহাজকে জোরপূর্বক পথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে মার্কিন সেন্টকম। পথ পরিবর্তনের পাশাপাশি দুটি জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী, তল্লাশি চালিয়েছে আরও দুইটিতে। এদিকে সামুদ্রিক গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী কোনো রকম বাধা ছাড়াই পাকিস্তানের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার লোহিত সাগর ও বাওয়াল মানদেব অতিক্রম করেছে। সৌদির বিরুদ্ধে হুতিদের অবরোধ সত্ত্বেও দেশটির রপ্তানিকৃত জ্বালানি পরিবহন করছিল ট্যাঙ্কার দুটি। সৌদির ইয়ানবো বন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় তেল বোঝাই জাহাজ দুটি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে রায়ের বাজার গণকবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সকালে রায়ের বাজার গণকবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি বলেন, জুলাই আন্দোলনে সকল শহীদ ও আহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। আগামীতেও বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের পাশে থাকবে বলে জানান তিনি। এ সময় হাবিবুর রহমান জুলাই গণ অভ্যুত্থানের ৩৬শে জুলাই সকলের মধ্যে যে একটি ঐক্য সুপ্রতিষ্ঠিত করে দিয়েছে সেটাকে ধরে রাখার আহ্বান জানান।
জুলাই চেতনা ও ন্যায় বিচারের প্রত্যাশাকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জুলাই রান 2026 সিজন 2 রান ফর জাস্টিস প্রতিপাদ্যে আয়োজিত দৌড়ে অংশ নেন প্রায় 2000 রানার। বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে শুরু হয় দৌড়। নির্ধারিত পথ ঘুরে এক স্থানে শেষ হয় আয়োজন। জুলাই স্মৃতিচারণ, ন্যায় বিচারের দাবি এবং সুস্থ জীবনযাপনে তরুণদের উৎসাহিত করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জুলাই রান। এ সময় নতুন বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন অনেকে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই। বাংলাদেশ নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা আসলে কতটুকু পেলাম। আমরা চাচ্ছি দেশে আরো পরিবর্তন, সরকার যাতে এই দিকে ভালোভাবে নজর দেয়। আশা করি সবাই এই জুলাই চেতনাটা নিজের বুকে সবসময় ধারণ করবে। শুধুমাত্র সংসদ সদস্যদের উপর নির্ভর না করে যদি শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্র থেকে প্রত্যাশা পূরণে কাজ করে, দেশটা অনেক তাড়াতাড়ি অনেক বেশি সুন্দর হবে। ভারতের কেরালায় ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বন্যা কবলিত এলাকা থেকে প্রায় 11,500 জনকে সরিয়ে ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী VD সতীশন। অন্যদিকে আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 23টি এলাকা ছাড়া বাকি অঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হচ্ছে। এখন পর্যন্ত আসামে বন্যায় প্রাণ হারিয়েছেন 87 জন। বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানির সংকট নিরসনে সরকারকে কিছু সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় অংশ নেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনগণ বিক্ষুব্ধ, কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী আওয়ামী লীগ সরকার এবং তাদের ব্যর্থ শাসন। মন্ত্রী আরও বলেন, তরুণরাই এই দেশের সবচেয়ে বড় শক্তি। সভা শেষে জুলাই শহীদ পরিবারদের সম্মাননা দেওয়া হয়। 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম, এটাকে মেনে নিতে হবে, এটার তো কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাজধানীর মিরপুর থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 2 আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাকতুন আহমেদ খান রুবেল সাইবার সিকিউরিটি আইনে তানভীরের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয়, 29 জুলাই তানভীর তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন। পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের 2টি টিম যৌথ অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা আসামিকে লক্ষ্য করে ডিম ছোড়ে। তাকে গ্রেপ্তারের নির্দেশনা ছিল এবং গতকাল রাত অনুমান 5:30টার দিকে আমরা ডিএমপির মিরপুর থানা এলাকার মণিপুর এলাকা হতে আমাদের ডিবির একটি টিম, সদর থানার একটা টিম সহ তাদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। কয়েকদিনের টানা বৃষ্টিতে ধসে পড়েছে চাঁদপুর লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কের একটি অংশ। দুপুরে গাছতলা এলাকায় সেতুর দক্ষিণ পাশে প্রায় 15 মিটার সড়ক ধসে পড়ে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে সংযোগ সড়কের কিছু অংশ দেবে যায়। দুপুরের দিকে সড়কের কিছু অংশ ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়ক বিভাগের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত অংশে বালু ফেলে মেরামতের চেষ্টা চলছে। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত ও পাহাড়ে অবৈধ অস্ত্র, চাঁদাবাজ এবং সন্ত্রাস দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী 3 পার্বত্য জেলায় উপজাতিদের জন্য আয়কর মওকুফ করেছেন। এটা পার্বত্য এলাকার বাঙালির জন্য চরম বৈষম্যের ও হতাশার। অবিলম্বে কোটা ব্যবস্থা বাতিল অথবা সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চালকের আসনে রয়েছে পাকিস্তান। দিন শেষে 6 উইকেট হারিয়ে মাত্র 60 রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2 উইকেটে 266 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তানের ইনিংস থামিয়ে 387 রানে 6 উইকেট শিকার করেন জোমেল ওয়ারিকান। আবদুল্লাহ শফিক অপরাজিত থাকেন 160 রানে। 43 রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রান তৃতীয় দিন শেষে 6 উইকেটে 103। চোটের কারণে এই ইনিংসে ব্র্যান্ডন কিং এর ব্যাট করা নিয়েও আছে শঙ্কা। এর আগে প্রথম ইনিংসে 344 রানে ক্যারিবীয়দের ইনিংস প্রথম টেস্ট জয়ে সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্ফ ক্লাবের কাছ থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ জানায় ওই ব্যক্তির নাম জিনিন জন টেল। গল্ফ কোর্সের চারপাশে তাকে সন্দেহজনকভাবে ঘুরতে ভিডিও ছবি তুলতে দেখেন নিরাপত্তা কর্মকর্তারা। আটকের পর 38 বছর বয়সী ওই ব্যক্তির কাছ থেকে 16 রাউন্ড গুলি অবৈধ অ্যামুনিশন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আরেকটি চুরির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। গল্ফ কোর্সের কাছাকাছি পার্ক করা তার গাড়িতে তল্লাশি চালিয়ে গুলি ভর্তি পিস্তল ও ম্যাগাজিনও জব্দ করে পুলিশ। তার বাড়িতেও চলে অভিযান। উদ্ধার হয় প্ল্যাটফর্ম, রাইফেল, পিস্তল, বডি আর্মার, ম্যাগাজিন সহ প্রচুর গুলি। তার বিরুদ্ধে জোরালো তদন্ত চালিয়ে যাবার কথা জানিয়েছে পুলিশ। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।